আজকে আমরা শুরু করতে চলেছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারটা আমরা দুটো পার্টে পড়ব। প্রথমটা হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার। ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এইখান থেকে আমরা জানব ভৌতবিজ্ঞানের সাহায্যে কিভাবে আমরা পরিবেশকে বুঝতে পারি। তো প্রথমে আমাদের জানতে হবে পরিবেশ কি। পরিবেশ হলো আমাদের চারিপাশে যে সমস্ত কিছু সজীব ও নির্জীব বা জড় উপাদান থাকছে, সেই পুরো ব্যাপারটাকে নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। সজীব উপাদানের মধ্যে কি কি আছে? যেমন গাছপালা আছে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ, মানুষ, বিভিন্ন রকমের জীব, তাহলে এই সমস্ত কিছু নিয়ে হলো আমাদের সজীব উপাদান। জড় উপাদানের মধ্যে থেকে কি পড়ছে? জল, বায়ু, মাটি, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে জড় উপাদান। তাহলে সজীব উপাদান ও জড় উপাদান, এই সমস্ত কিছু নিয়ে আমাদের চারিপাশে যেটা গড়ে উঠেছে সেটাই হলো আমাদের পরিবেশ। এরপরে আমরা দেখে নেব আমাদের পরিবেশের মধ্যে বায়ু একটা মেন উপাদান। তাহলে এই বায়ু এবং তার সম্বন্ধে আরও ডিটেলস। তো প্রথমেই আমাদের আসছে বায়ুমণ্ডলের গঠন। আমাদের পৃথিবী এবং এই পৃথিবীর চারিদিকে কয়েক হাজার কিলোমিটার অবধি বলয় আকারে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এইভাবে বলয় আকারে গ্যাসীয় আবরণ ঘিরে আছে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল আমরা দেখব প্রথম থেকে বিভিন্ন রকমের হাইট অনুযায়ী বিভিন্ন যে লেয়ার হচ্ছে সেই লেয়ারগুলোকে কি বলে, এগুলো আমরা পরে দেখছি। তো এখন প্রশ্ন হলো, বায়ুমণ্ডল যে আমরা বলছি, এই বায়ুমণ্ডলের মধ্যে কি জিনিস থাকে বা কি উপাদান থাকে? তাহলে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের গ্যাসীয় পদার্থ থাকে। সেই সমস্ত গ্যাসীয় পদার্থের মধ্যে যার পরিমাণ সবচেয়ে বেশি তার নাম হচ্ছে নাইট্রোজেন, যেটা আমরা N2 হিসাবে সাংকেতিক চিহ্নতে লিখে থাকি। এর পরিমাণ হচ্ছে প্রায় 78%। তারপরে কি? অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনকে, যার জন্য আমরা বেঁচে আছি, তাহলে অক্সিজেন, যাকে ডিনোট করা হয় O2। তাহলে এই দুটো, আচ্ছা, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। তো এই দুটো মিলিয়েই দেখো 99% হয়ে যাচ্ছে। তাহলে আর মাত্র 1% যেটা পড়ে থাকছে, তার মধ্যে থাকছে কি? আর্গন, ওজোন। ওজোন হচ্ছে অক্সিজেনেরই আর একটা উপাদান। ওজোন, যাকে আমরা O3 হিসাবে ডিনোট করে থাকি। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণে ধূলিকণা। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে। ওকে, এবার আমরা দেখে নেব আমাদের যে বায়ুমণ্ডল আছে এবং সেটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার অবধি বলয় আকারে ঘিরে আছে, এবং এই প্রত্যেকটা যে লেয়ার, সেই লেয়ারগুলোকে কি বলা হয় সেটা আমরা এখানে জেনে নেব। আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। তো পৃথিবীতে আমাদের পৃথিবীর ওপরের যে স্তর সেটাকে আমরা ভূপৃষ্ঠ বলে থাকি, যেটা আমাদের সমুদ্রের সাথে হাইটে মিশে যায়। তো সেই সমুদ্রের হাইট বা পৃথিবীর যে স্তর সেটাকে আমাদের বলা হচ্ছে বা ধরা হচ্ছে সেটা 0। তো এই 0, এটার বেসিসে আমরা এবার ক্যালকুলেশনগুলো করব। তাহলে এটা প্রথমে ধরা হলো 0 কিলোমিটার। তো ভূপৃষ্ঠ থেকে, মানে 0 কিলোমিটার থেকে
তার পরবর্তী 12 কিলোমিটার অবধি, ভূপৃষ্ঠের 0 কিলোমিটার থেকে 12 কিলোমিটার অবধি যে লেয়ারটা থাকছে তাকে বলা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার। 0 থেকে 12 কিলোমিটার অবধি। এখানে কি হয় না, এখানে আমাদের যে বায়ুমণ্ডলের উপাদান তার বেশিরভাগ গ্যাসীয় পদার্থগুলো এই জায়গাটার মধ্যে থাকে। এই জন্য এখানের বায়ুটা সর্বদা গতিশীল হয়। এছাড়া এখানে মেঘ, জলীয় বাষ্প, ঝড়, বজ্রপাত, বৃষ্টিপাত প্রভৃতি সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে। এই জন্য ট্রোপোস্ফিয়ারকে বলা হয়ে থাকে ক্ষুব্ধ মণ্ডল। বলা হয়ে থাকে। তো এখানে তাহলে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এটা দেখলাম। তাহলে বায়ুমণ্ডলে যে উপাদান মেন আছে তাদের মধ্যে কি কি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাহলে এই সমস্ত উপাদান কিন্তু এই স্তরটাতে বেশি পরিমাণে থাকছে। আর একটা, এই স্তরের যত আমরা উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পাবে, তত দেখা যাবে কি না টেম্পারেচার কমে যাচ্ছে, উষ্ণতা কমে যাচ্ছে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দেখা যাবে কি ট্রোপোস্ফিয়ারের উষ্ণতাটা কমে যাচ্ছে। আমি এটাকে ডাউন সাইন দিয়ে চিহ্নিত করলাম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর উষ্ণতা কমে যায়। আর এই ট্রোপোস্ফিয়ার একটা গুরুত্বপূর্ণ রিজিয়ন, কেননা এই রিজিয়নে আমাদের ভূপৃষ্ঠের যে উত্তাপ, তারপরে জলবায়ুর পরিবর্তন, এই সমস্ত কিছু কিন্তু এই স্তরটাতেই ডিপেন্ড করে থাকে। এরপরে নেক্সট আমরা যে লেয়ার দেখব তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে 12 কিলোমিটার থেকে 12 কিলোমিটার থেকে 45 বা 45 কিলোমিটার অবধি বিস্তৃত যে স্তরটা আছে তাকে বলা হয়ে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এদের মাঝে যেই অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে ট্রোপোপজ। এখানে কিন্তু কোনো কিছু উষ্ণতার পরিবর্তন এই সমস্ত কিছু কিন্তু হয় না। তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার তার মিডিল পোর্শনে থাকছে বা জয়নিং পোর্শনে থাকছে আমাদের যেই অঞ্চল তাকে বলা হয়ে থাকে ট্রোপোপজ। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম কি স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার অবধি বিস্তৃত থাকছে। এবার দেখে নেব যে এই রিজিয়নটার মধ্যে কি থাকে। তো মেন যে সমস্ত গ্যাসীয় উপাদান বেশি পরিমাণে আমরা দেখে নিলাম ট্রোপোস্ফিয়ারে থাকছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু গ্যাসীয় উপাদানগুলো অতটা পরিমাণে থাকে না, খুবই অল্প পরিমাণে থাকে। এবং এই জায়গাটাতে ঝড়, বৃষ্টি, মেঘ এই সমস্ত কিছু কিন্তু হয় না, এরকম প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে না। ওই জন্য এই জায়গাটাকে বলা হয়ে থাকে শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল হওয়ার জন্যই আমাদের যখন প্লেন, জেট প্লেন এইগুলো কিন্তু এই রিজিয়নটা দিয়ে যায়। যেহেতু এখানটা শান্ত, ওখানে কোনো ঝামেলা নেই, সেই জন্য এই অঞ্চলটার মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এবার যখন আমরা উচ্চতা বৃদ্ধি করব, স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে যখন আমরা উচ্চতা বৃদ্ধি করব, এখানে কিন্তু ট্রোপোস্ফিয়ারের থেকে উল্টো ঘটনা ঘটে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতাটা কিন্তু বৃদ্ধি পায়, উষ্ণতাও বৃদ্ধি পেতে স্টার্ট করে। তাহলে এখানে দেখলাম ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে যাচ্ছিল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখব কি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাটা বাড়ছে। আর এখানে আমরা বললাম আগেই যে অক্সিজেন বা আদার্স যে গ্যাসিয়াস জিনিসগুলো আছে তাদের পরিমাণ কিন্তু এই রিজিয়নটাই কম থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওজোন লেয়ার, ওজোন স্তর, যেটা মোটামুটি 16 কিলোমিটার থেকে 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার অবধি বিস্তৃত থাকে। এখানে একটা আমরা দেখতে পাবো কি ওজোনের লেয়ার আছে। আমরা ওজোন, যাকে আমরা ডিনোট করে থাকি O3, তাহলে এই ওজোন গ্যাসের একটা লেয়ার আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এবং এই জন্য এই লেয়ারটাকে বলা হয়ে থাকে ওজোনোস্ফিয়ার। এই লেয়ার বা এই ওজোন, এটা কি করে, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেই রশ্মিটাকে আমাদের পৃথিবীতে ঢুকতে দেয় না, বাধা দেয়। তো এটা হচ্ছে তার কাজ। আমরা নেক্সট ওজোন বা ওজোন স্তর সম্বন্ধে আরও ডিটেলসে জানবো।
তাহলে এই লেয়ারটাকে বলা হলো ওজোন স্তর। এরপর স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী যে লেয়ার, সেই লেয়ারটাকে কি বলা হচ্ছে দেখি, সেটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের হাইট কত? তাহলে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার অবধি হচ্ছে মেসোস্ফিয়ারের হাইট। এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এর মাঝে যে অঞ্চলটা থাকছে সেই অঞ্চলটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। এই অঞ্চলটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। তাহলে মেসোস্ফিয়ারের হাইট আমরা দেখে নিলাম 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার অবধি। এইখানে সামান্য পরিমাণে, খুবই অল্প পরিমাণে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এরকম জিনিসগুলো থাকে। আর একটা কি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উচ্চতাটা বৃদ্ধির সাথে সাথে মেসোস্ফিয়ারে আবার দেখব আমরা উষ্ণতা কিন্তু কমে যাচ্ছে এবং মোটামুটি 85 কিলোমিটারের জায়গায় এর উষ্ণতা হয়ে থাকে -100 ডিগ্রি সেলসিয়াস। 85 কিলোমিটারের এরকম রিজিয়নে এর টেম্পারেচার হয়ে থাকে -100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে উচ্চতা আমরা যত বৃদ্ধি করছি এর উষ্ণতা তত কমতে থাকছে এই রিজিয়নটা। তাহলে এরপরের নেক্সট যে লেয়ার, মেসোস্ফিয়ারের পরের যে লেয়ার, তাকে বলা হচ্ছে কি থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এদের মাঝেরও যে জয়েনিং পোর্শন থাকছে বা মিডিলে যে লেয়ারটা থাকছে তাকে বলা হয়ে থাকে মেসোপজ। তাহলে মেসোস্ফিয়ারের হাইট কত হবে? 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অবধি। তাহলে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অবধি হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারের হাইট। এবার দেখে নেব থার্মোস্ফিয়ারের মধ্যে কি জিনিস থাকছে। তো প্রথমে আর একটা দেখে নিই যে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কি হয়। তাহলে এই স্তরে দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আপওয়ার্ড সাইন মানে উষ্ণতাও কিন্তু এই স্তরে বৃদ্ধি পেতে থাকে এবং এই স্তরের একটা জায়গাতে দেখা যাবে কি উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যায়। তাহলে থার্মোস্ফিয়ার যেটা আমাদের 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অবধি বিস্তৃত, এরপর থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মিডিলে আমাদের থাকছে মেসোপজ, যেখানে আমাদের দেখেছি উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই দুটো লেয়ারের মাঝের স্তর হচ্ছে মেসোপজ। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একটা টাইম দেখা যায় এটা 1200 ডিগ্রি সেলসিয়াস অবধি এর উষ্ণতা হয়ে দাঁড়ায়। এখানে বাতাস নেই, এখানের আকাশটা অনেক কালো দেখায়। আর একটা, এই রিজিয়নে আমাদের যে অল্প পরিমাণে গ্যাস থাকছে এই গ্যাসগুলো কি হয়, আয়নিত হয়ে যায়। এই গ্যাসগুলো আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে যাওয়ার জন্য এখানের গ্যাসগুলো কিন্তু আয়ন ফর্মে থাকে। এখানের যে গ্যাসগুলো থাকে সেইগুলো কিন্তু আয়ন ফর্মে থাকে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে, এই লেয়ারটাকে আর একটা নাম দেওয়া থাকে যাকে বলা হয় আয়নোস্ফিয়ার। এই লেয়ারটাকে আর একটা নাম বলা হয়ে থাকে যাকে বলা হয় আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার রিজিয়নে যে গ্যাসের অণুগুলো থাকে সেগুলো আয়নিত অবস্থায় থাকছে, সেই জন্য এইটাকে বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ার। এই অঞ্চলে আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি রেডিও তরঙ্গ। আমরা যে রেডিও শুনে থাকি না, সেই রেডিও তরঙ্গ এই অঞ্চল থেকেই কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে আসে। আর আমরা মেরু অঞ্চল, আমাদের যে নর্থ মানে আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেই জায়গাগুলো বরফে ঢাকা থাকে, সেই সমস্ত জায়গায় আমরা যে মেরু জ্যোতি দেখে থাকি বা মেরু জ্যোতি বা মেরু প্রভা দেখে থাকি, সেইগুলো কিন্তু এই থার্মোস্ফিয়ার রিজিয়নের মধ্যেই ঘটে থাকে। এই অঞ্চলটাতেই এই পার্টটা ঘটে থাকে। এরপরে থার্মোস্ফিয়ারের পরবর্তী এবং সবচেয়ে লাস্টের যে লেয়ার সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের হাইট কত তাহলে? 500 কিলোমিটার থেকে এক্সোস্ফিয়ারের হাইট হচ্ছে 1000 কিলোমিটার অ্যাভোভ। ওকে, 1000 কিলোমিটারের অ্যাভোভ হয়ে যাচ্ছে এর হাইট। এক্সোস্ফিয়ারে কি থাকে না, এখানের উষ্ণতা প্রচুর বেশি থাকে, 1200 ডিগ্রির থেকেও বেশি উষ্ণতা থাকে এই রিজিয়নে। আর এখানে অল্প পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম এই গ্যাস এইখানে অল্প পরিমাণে কিন্তু এই রিজিয়নটাই পাওয়া যায়। আর এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ
এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ কিন্তু যেগুলো ঘোরে আমাদের স্যাটেলাইট বলে থাকি, সেই কৃত্রিম উপগ্রহ কিন্তু এই রিজিয়নটাতেই থাকে। তাহলে এই হলো টোটাল আমাদের বায়ুমণ্ডলের যে স্তর, সেই স্তরগুলোর সম্বন্ধে জানলাম। এই প্রত্যেকটা স্তরের একটা মূল ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমরা যেমন দেখলাম উষ্ণতাটা ডিপেন্ড করছে, কোনো জায়গায় বাড়ছে কোনো জায়গায় কমছে, কিন্তু যে চাপ, বায়ুমণ্ডলের যে প্রেসার বা চাপ, সেটা কিন্তু সব সময় দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। বায়ুমণ্ডলের চাপ প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে, আমরা যেটাকে লাল কালার দিয়ে যদি ডিনোট করি, তাহলে প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে দেখব কি বায়ুমণ্ডলের চাপ কমছে। তাহলে ট্রপোস্ফিয়ারেও কি হবে, চাপ কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারেও কি হচ্ছে, চাপ কমছে হাইট বাড়ার সাথে সাথে। মেসোস্ফিয়ারেও চাপ কমে যাচ্ছে, থার্মোস্ফিয়ারেও চাপ কমে যাচ্ছে, এবং এক্সোস্ফিয়ারেও দেখা যাবে কি বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে। তাহলে এই টোটাল ব্যাপারটা হলো। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে চাপ এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এটা কিভাবে পরিবর্তন হয়। এবার আর একটা জিনিস এখানে জানার আছে, সেটা হলো বায়ুমণ্ডলের যে প্রথম তিনটে স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই তিনটে লেয়ারকে এখানে বলা হয় হোমোস্ফিয়ার। এই তিনটে লেয়ারকে বলা হয় হোমোস্ফিয়ার। কেননা এই তিনটে লেয়ারের মধ্যে আমাদের বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো খুব ভালোভাবে মিক্সচার হিসাবে থাকে এই তিনটে লেয়ারের মধ্যে। সেই জন্য বায়ুমণ্ডলের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রথম যে তিনটে লেয়ার স্টার্ট হচ্ছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই লেয়ারগুলোকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। এবং নেক্সট তারপরে যে দুটো লেয়ার থাকছে মেসোস্ফিয়ারের পরে, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই দুটো লেয়ারকে, এইখানে কি হয় বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলো খুবই কম পরিমাণে থাকে এবং এগুলোর মিক্সচারটাও খুব ভালোভাবে নেই। এই জন্য এই রিজিয়নটাকে বলা হয়ে থাকে হেটেরোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং এই রিজিয়নটাকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এটা নিয়ে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, এবং তার পরবর্তী যে দুটো লেয়ার আছে এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এই দুটোর মধ্যে আমাদের বায়ুর উপাদানগুলো খুব ভালোভাবে মিক্সচার নেই, কেননা ওপরে ওঠার সাথে সাথে আমরা দেখেছি বায়ুর মূল উপাদানের পরিমাণগুলো যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা পাওয়া যায় না। ওই জন্য এই দুটো রিজিয়নকে বলা হয়ে থাকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল।